অমর শিল্পী কিশোর কুমারের জন্মদিনে ব্যক্তিগতভাবে আমার শ্রদ্ধার্ঘ। আমাদের মতো অনেকেই কিশোরদার গান শুনে বড় হয়েছে। অনেকের অনেক প্রিয় গান আছে। আমার কিশোরদার কত গান যে প্রিয় তার হিসাবই আমি করতে পারি না। দিনের একটা সময় আমার আছে যখন আমি খুব জোরে জোরে হাঁটি এবং মোবাইলে কিশোরদার গান শুনি। খুব বৃষ্টি টৃষ্টি না হলে আমার এই রুটিনের ব্যতিক্রম খুব একটা হয় না। সব থেকে প্রিয় গান আমার কি? এক রোজ हम तरफ कर मैं दिल को थाम लूंगा मेरे हसीन कातिल मैं तेरा नाम लूंगा। কিশোরদার অগন্তি গানের মধ্যে এটাকে আমি আমার সব থেকে প্রিয় গান মনে করি। তাছাড়া বহু গান আছে। আপনাদের প্রিয় গান কি কিশোরদার কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখুন, কিশোরদা মানে তো শুধু গান নয়, কিশোরদা মানে প্রতিবাদ। জরুরি অবস্থা, ইন্দিরা গান্ধীর 20 দফা কর্মসূচি, সঞ্জয় গান্ধীর নির্দেশ, টিভিতে রেডিওতে গান গাইতে হবে, 20 দফা কর্মসূচি প্রচার করতে হবে। কিশোরদা রাজি হয়নি, তার রেকর্ড বিক্রি বন্ধ হয়েছিল। দূরদর্শন আকাশবাণীতেও তিনি 2-3 বছর নিষিদ্ধ ছিলেন। কিশোর কুমার সব দিক থেকেই এক প্রতিবাদী চরিত্র, এক অনন্য চরিত্র। আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি এই কিংবদন্তি শিল্পীকে। দেখুন, পিকের জয়ে বিজেপি ফিকে। হ্যাঁ, বিজেপি ফিকে। বিজেপির ইকোসিস্টেমের লোকেরা রেড়ে করে উঠতে পারেন যে অর্কবাবু, একই কথা শুনছি আপনার মুখে। আপনি তো একজন নরেন্দ্র মোদীর উচ্চকিত সমর্থক। অবশ্যই আমি মোদীজির সমর্থক ছিলাম, আছি, থাকব। কিন্তু তার মানে এই নয় বাস্তব থেকে চোখ ঘুরিয়ে রাখবো, মুখ ঘুরিয়ে রাখবো। বাকিপুরে যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু গভীরভাবে আত্মসমালোচনা ও পর্যালোচনা করা দরকার। পাটনার সিট থেকে ডিলিমিটেশনের পরে একটা নতুন আসন তৈরি হয়েছিল, তার নাম বাকিপুর। 1995 সাল থেকে বিজেপি জিতছে এখানে। নীতিন নবীনের বাবা 1995 থেকে 2005, তারপরে বাই ইলেকশনে নীতিন নবীন। এই সদ্য যে বিহারের বিধানসভার উপনির্বাচন হলো 2025-এ, 62,000 ভোটে জিতেছিল, 58,000 ভোটে জিতেছিলেন, 62% ভোট পেয়েছিলেন। এবার বিজেপির প্রার্থীর প্রাপ্ত ভোট 35%-এর নিচে এবং বিজেপি সেখানে হেরেছে 20,000-এর কাছাকাছি ভোটে। বিজেপি নেতৃত্বকে ইন্ট্রোস্পেক্ট করবেন না। ক্ষমতায় থেকে বিজেপির অনেক নেতার যা দম্ভ, তাদের মাটিতে কিন্তু পা পড়ছে না। রবিশঙ্কর প্রসাদ ওই কেন্দ্রের সাংসদ, তিনি বলেছেন বাকিপুর এমনই কেন্দ্র, বিজেপির এমনই দুর্গ, সেখানে কুত্তা বিল্লি দাঁড় করালেও নাকি বিজেপি জিতে যাবে। দয়া করে ভোটারদের এই অসম্মান করবেন না। এবং বিজেপির শীর্ষ নেতৃত্ব এতটাই কমপ্লাসেন্ট ছিলেন, তারা রবিশঙ্কর প্রসাদকে তার এই মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করতেও বলেন। মানুষ কোনো রাজনৈতিক দলের কেনা গোলাম নয়, কেনা দাস নয়। না হলে প্রবল প্রতাপশালী ইন্দিরা গান্ধীকে নির্বাচনে হারতে হয় না, 413টা আসন পেয়ে রাজীব গান্ধীকে 1989 সালে পরাজয়ের সম্মুখীন হতে হয় না। যে কংগ্রেস প্রায় 60 বছরের কাছাকাছি দেশ শাসন করেছে, তারা এখন 100টি আসন জোগাড় করতে পারছে না। ভারতের জনগণের রাজনৈতিক পরিপক্কতা এতটাই বেশি, তাদেরকে কেউ যদি টেকেন ফর গ্রান্টেড ধরেন, সেটা এক ঐতিহাসিক ভুল হবে।
প্রথম কথা, নীতিশ কুমারকে যেভাবে সরিয়ে দিয়ে বিজেপি মুখ্যমন্ত্রিত্ব নিয়েছে ওখানে, সেটা কিন্তু বিহারের বহু মানুষ ভালোভাবে নেয়। এবং সম্রাট চৌধুরীর যে ক্রেডেনশিয়াল, সেটা নীতিশ কুমারের সঙ্গে কোনো অবস্থাতেই ম্যাচ খায় না। তার বিরুদ্ধে বহু অভিযোগ আছে এবং বিজেপি জেডিইউকে সঙ্গে না নিয়ে চললে নির্বাচনী বিপর্যয় অবশ্যম্ভাবী। ৬০-৬৫টার বেশি আসন বিহারে পাবে না। সম্রাট চৌধুরী মুখ্যমন্ত্রী হয়ে বুলডোজার চালালেন, এনকাউন্টার করলেন, এনকাউন্টারে তিওয়ারি বলে একজন মারা গেলেন। বিজেপির ভোট ব্যাংক প্রবলভাবে ক্ষুব্ধ হলো। যাকে এনকাউন্টার করা হয়েছিল সে অস্ত্র সমর্পণ করে সারেন্ডার করতে প্রস্তুত ছিল, তাও তাকে কেন মারা হলো? ঠান্ডা মাথায় প্রশ্ন উঠেছে। চাপে পড়ে সম্রাট চৌধুরী ৫ জন পুলিশ কর্মীকে সাসপেন্ড করেছেন, কিন্তু ততক্ষণে ড্যামেজ ইজ অলরেডি ডান। জেনজি আন্দোলনের প্রভাব, প্রার্থী নিয়ে বিজেপির ক্ষোভ, দীর্ঘদিনের প্রতিষ্ঠান বিরোধিতা, সবকিছু এক জায়গায় এসে মিশেছে। দেখুন, দাতিয়া আসনে নরোত্তম মিশ্র অনেকদিন জিততেন মধ্যপ্রদেশে, ২৩ সালে হেরে গেছিলেন। এবার তাকে প্রার্থী করা হলো না। জাতীয় সড়ক অবরোধ করেছিল নরোত্তম মিশ্রের অনুগামীরা। ওখানে যে কংগ্রেস জিতবে সেটা জানাই ছিল, কারণ বিজেপির কর্মী সমর্থকদের একটা বড় অংশ বিজেপির প্রার্থীকে সমর্থন করেনি। সান্ত্বনা পুরস্কার বলতে বিজেপির নেতৃত্ব দাবি করছেন যে ওই কেন্দ্রে বিজেপির ভোট ১৭০০ বেড়েছে। গুজরাটে বিজেপি জয় পেয়েছে ঠিকই, কিন্তু জয়ের ব্যবধান অনেক কমেছে। গুজরাটে বিজেপি দীর্ঘদিন ক্ষমতায়, মধ্যপ্রদেশেও তাই, বিহারেও তাই। সবকিছুর উপর বিজেপির কন্ট্রোল, কিন্তু তা সত্ত্বেও এই পরাজয় কিন্তু অশনি সংকেত। ২০২৯-এ বিজেপি যখন ভোটের ময়দানে যাবে, তখন ১৫ বছরের প্রতিষ্ঠান বিরোধিতার মুখোমুখি পড়তে হবে এবং একই সঙ্গে সরকারের কাছ থেকে মানুষ হিসেব চাইবে। এই সরকার অনেক কাজ করেছে। ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার আমি বলবো, যেটা চোখের সামনে দেখা যায়। স্বাধীন ভারতে এত অল্প সময়ের মধ্যে এত কাজ পরিকাঠামো ক্ষেত্রে কোনো সরকার করতে পারেনি। কিন্তু বেকারত্ব আছে, মুদ্রাস্ফীতি, মূল্যবৃদ্ধি, এ সব কিছু আছে। সাধারণ মানুষও তো আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠাপড়া বোঝেন না। তারা চান পেট্রোল ডিজেলের দাম ক্রয় ক্ষমতার মধ্যে থাকুক, রান্নার গ্যাসের দাম ক্রয় ক্ষমতার মধ্যে থাকুক। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলো ক্ষতি মুখে পড়ছে কম দামে তেল বেচে, এটা যারা তথ্য পরিসংখ্যান নিয়ে চর্চা করেন তারা বুঝবেন। কিন্তু বিস্তীর্ণ গ্রামের মানুষ, সাধারণ মানুষ, যাদের নুন আনতে পান্তা পুরোয়, তাদের কাছে এই সব শুকনো পরিসংখ্যানের কোনো মূল্য নেই। এটা বাস্তব। শিক্ষা নিতে হবে বিজেপিকে। অহংকারে পা পড়ছে না। ভাবছেন এমনি করেই যাই, যদি দিন যাক না, যাবে না। আপনাদের অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যদি আমার এই উদ্যোগের সঙ্গে যুক্ত হতে চান তাহলে থ্যাঙ্কস বাটনে ক্লিক করবেন। দেখুন, বিহার জয়ের পর মোদিজি বলেছিলেন গঙ্গা পাটলিপুত্র থেকে পশ্চিমবঙ্গের দিকে বয়ে যাচ্ছে। অবশ্যই বয়ে গেছে। ঐতিহাসিক জয় পেয়েছে বিজেপি পশ্চিমবঙ্গে। কিন্তু বাঁকিপুরে বিজেপির এই অপ্রত্যাশিত পরাজয় অনেকের কাছে অপ্রত্যাশিত। যারা বিহার রাজনীতির খোঁজ খবর রাখেন তাদের কাছে এই ফলাফলই প্রত্যাশিত ছিল। তার কি কোনো প্রভাব পড়বে না?
অবশ্যই পড়বে। বিরোধীরা উজ্জীবিত হবে, বিশেষ করে বাম কংগ্রেস পথে নেমে সরব হবে। যেহেতু নতুন সরকার সবেমাত্র 3 মাসের হয়েছে, এখনো এই সরকারের বিরুদ্ধে বলার মতো কিছু নেই, কিন্তু আগামী দিনে বিরোধীরা উজ্জীবিত হবে, জোট বাঁধার কৌশল নেবে। আর বিজেপি নেতাদের একটা অংশ, প্রথমবারের বিধায়ক, স্থানীয় নেতা, তারা ইতিমধ্যেই যেরকম ব্যবহার শুরু করেছেন সাধারণ মানুষের সঙ্গে, বিজেপির নেতৃত্ব যদি বিষয়টায় রাশ না টানেন তাহলে এর পরিণতি তাদেরকেই ভুগতে হবে। আমার কথাটা মিলিয়ে নেবেন। হাম্বড়া ভাব, মানুষকে মানুষ মনে না করা, এমন এমন লোকজনদের সঙ্গে নিয়ে ঘোরা যাদের এলাকায় একেবারেই সুনাম নেই, অতীতের নানাবিধ দুষ্কর্মের সঙ্গে যারা যুক্ত ছিল, তারাই 4 মের পর বিজেপির সঙ্গে ভিড়েছে। বিজেপির বিধায়কদের সঙ্গে তাদের দেখা যাচ্ছে, অনেকের দম্বে পা পড়ছে না। শ্রমিকবাবু বার্তা দিচ্ছেন, কতটা কাজের কাজ কি হবে তা আমি জানি না। যদিও বিহার আর পশ্চিমবঙ্গ এক নয়, বিহারে কাস্ট অ্যারিথমেটিক ভোটের ক্ষেত্রে বড় প্রভাব ফেলে। বিজেপির কাছে চ্যালেঞ্জ রেজিনগর বিধানসভা উপনির্বাচনটা জেতা। সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগর, হুমায়ুন পদত্যাগ করেছেন, দেখা যাক না বাই ইলেকশন, নতুন সরকার হোক না সংখ্যালঘু অধ্যুষিত, পদ্মফুল ফোটাতে পারেন কিনা শ্রমিকবাবু, শুভেন্দুবাবু। বেলডাঙ্গায় যদি তারা পদ্মফুল ফোটাতে পারেন, তাহলে রেজিনগরে পারবেন না কেন? এই চ্যালেঞ্জের মোকাবিলা তাদের করতে হবে আগামী দিনে। দেখুন, 2014 সালে লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপি এককভাবে 71টা আসন পেয়েছিল, তারপরে 3টে বাই ইলেকশন হয়। সেই 3টে বাই ইলেকশনে বিজেপি পরাজিত হয়েছিল। তখন অনেকেই বলতে শুরু করেছিলেন যে বিজেপির শেষের শুরু, কিন্তু হয়নি। 2019-এ বিজেপি ভালোই ফল করেছিল, 17-তে প্রথমবার তারা ক্ষমতায় আসে। যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পর গোরক্ষপুর লোকসভা আসনে উপনির্বাচন হয়, সেখানে বিজেপি হারে, বড় ব্যবধানে হারে। তাহলে উপনির্বাচনের হার অনেকগুলো স্থানীয় কারণে হয়। এটা সার্বিকভাবে সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া তা নয়, বললে খুব সরলীকরণ হবে, কিন্তু কিছু একটা তো হয়েছে। আত্মসমালোচনার দরকার। আত্মসমালোচনা না করে যদি মনে করেন এভরিথিং ইজ হাঙ্কি ডোরি, সবই ঠিক আছে, দে আর লিভিং ইন ফুলস প্যারাডাইস, বলতে বাধ্য হলাম। আর একটা কথা বলে না বলে পারছি না। 1 আগস্ট রবীন্দ্র সদনে তসলিমা নাসরিনের অনুষ্ঠানে জয় গোস্বামীর এপিসোডটা নিয়েও তো বিস্তর আলাপ আলোচনা চলছে, অনভিপ্রেত হয়েছে। জয় গোস্বামী বিগত 14 বছর তোলামূল সরকারের সঙ্গেই ছিলেন, দিদিমণির কার্যত স্তব করেছেন, পুজো করেছেন, কিন্তু আমরা বলি না অতিথি দেবো ভব। তাসলিমাকে তো আমরা অতিথি হিসাবে নিয়ে এসেছি। তার বন্ধু তো জয়, তিনি যখন জয়কে মঞ্চে আমন্ত্রণ জানিয়ে কিছু বলতে বললেন, তখন সমবেত দর্শকা মণ্ডলী থেকে যেসব কথাবার্তা বেশি এসেছে, জয়কে বাধ্য করা হয়েছে বক্তৃতা না দিয়ে নামতে। এরা পশ্চিমবাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে মানানসই নয়। শান্ত হয়ে ওর বক্তব্য শোনা উচিত ছিল। হই হট্টগোল করে একজন অতিথির সামনে, যে অতিথি মঞ্চে একজনকে ডেকে নিয়েছেন, তাকে বলার সুযোগ দেয়া হলো না। এতে কিছু লোক ক্ষণিকের উত্তেজনা উপভোগ করতে পারেন,
কিন্তু তার বেশি কিছু নয়। আবার একজন বিদগ্ধ মানুষ, তাকে আমি বিদগ্ধ মানুষ বলেই মনে করি, লেখাপড়া জানা মানুষ, বাবরের প্রার্থনা নিয়ে প্রশ্ন তুলেছেন। কেন শঙ্করবাবু বাবরের প্রার্থনা লিখেছিলেন? কেন আক্রমণকারী মুঘল সম্রাটের নামে কবিতা? আমি জানি না ওই বিদগ্ধ মানুষটি এই কবিতার ব্যাকগ্রাউন্ড জানেন কিনা। আমি 16 আনার উপর 18 আনা নিশ্চিত তিনি ব্যাকগ্রাউন্ডটা জানেন, কিন্তু সচেতনভাবেই কথাগুলো বলেছেন। 1974 সালে লেখা, 76 সালে প্রকাশিত, আর 1977 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিল এই কবিতাটি। দেখুন, 77 সালে জনতা সরকার, সেই সরকারের বিদেশ মন্ত্রী অটলজি, তথ্য সংস্কৃতি মন্ত্রী লালকৃষ্ণ আডবাণী, সেই সরকারের জমানায় সাহিত্য একাডেমি পুরস্কার পাওয়া, কি বলবেন সেই বিদগ্ধ ভদ্রলোক? কংগ্রেসি জমানায় পাননি পুরস্কার। হ্যাঁ, বাংলার বিদ্বজনদের সংখ্যালঘু সাম্প্রদায়িকতা নিয়ে তাদের কলম সরেনি, বাস্তব। বাংলাদেশে কেন হিন্দু জনসংখ্যা উত্তর কমেছে, এই প্রশ্নের কোনো উত্তর নেই। আমাদের তথাকথিত প্রগতিশীলরা, তারা সংখ্যালঘুর সাম্প্রদায়িকতা নিয়ে টু শব্দটি করেন না, বরঞ্চ তথাকথিত ধর্মনিরপেক্ষ দলগুলো ভোটের সময় আগে যেতেন জামা মসজিদের ইমামের আশীর্বাদ চাইতে। এগুলো এখন আর হয় না। ইফতার পার্টির রেয়াজটাও বন্ধ হয়েছে। আমি বাংলার বুদ্ধিজীবী কুলের এই আশ্চর্য রকম নীরবতার তীব্র সমালোচক, কিন্তু একই সঙ্গে বাবরের প্রার্থনার সঙ্গে তাদের বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের পীড়ন নিয়ে নীরব থাকার কোনো কারণ নেই। কোনো এর সঙ্গে এটাকে যুক্ত করবেন না, প্রেক্ষাপটটাই ভিন্ন। আর কবিতাটা যারা পড়েছেন, আমি বহুবার পড়েছি, এই কবিতাটা বলতে পারেন কালোত্তীর্ণ। আর কবি শঙ্খ ঘোষ সম্পর্কে বলার আগে তার সম্পর্কে কিছু জেনে টেনে নিন। আমি এই কথা বলছি, শঙ্কবাবু, মানে আমি তো শঙ্খ জেঠু বলতাম, শঙ্খ, হ্যাঁ, তো তার সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক বলতে পারবেন, একই পাড়ায় থাকতাম, কিন্তু সেটা অন্য কথা। শঙ্খ ঘোষ এক উজ্জ্বল আলোকবর্তিকা, যিনি নন্দীগ্রাম আন্দোলনের বিরুদ্ধে পথে নেমেছিলেন, নন্দীগ্রাম আন্দোলনে সরকারি দমন পীড়নের বিরুদ্ধে পথে নেমেছিলেন, যিনি অনুব্রত মণ্ডলের হুমকির বিরুদ্ধে কলম ধরেছিলেন। বাংলাদেশে হিন্দু নিধন নিয়ে শঙ্খবাবু কবিতা লিখেছিলেন কিনা আমি জানি না বললাম, হয়তো লেখেননি, কিন্তু আমি জানি না বললাম। কিন্তু তার অনেক অসামান্য কবিতা আছে যে এখনো লোকে পড়ে, ভবিষ্যতেও পড়বে, সেগুলো কালোত্তীর্ণ। ওনার একটা কাব্যগ্রন্থের নাম আছে বড় ধুম লেগেছে হৃৎ কমলে, একবার পড়ে দেখবেন। পরিশেষে বলি, বাবর নাম শুনেই যাদের আত্মারাম খাঁচা ছাড়া, তাহলে একটু ইতিহাসের পাতাটা উল্টান না, ইতিহাসের পাতাটা উল্টান দয়া করে। 1980 সালে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা, সেই প্রতিষ্ঠা লগ্নে মঞ্চে কে ছিলেন জানেন? মোহাম্মদ করিম চাকলা। কে মোহাম্মদ করিম চাকলা? মুম্বাই হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন। তার আগে ছিলেন, স্বাধীনতার আগে, জিন্নার সহকারী। জিন্না যেই লাহোর কনভেনশনে মুসলিম লীগের পাকিস্তান রাষ্ট্র গঠনের পক্ষে রেজলিউশন নিলেন, চাকলা সাহেব জিন্নার সংস্পর্শ ত্যাগ করেন। অত্যন্ত রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী মানুষ, কিন্তু নামটা মোহাম্মদ করিম চাকলা।
দুই, অটলজির অত্যন্ত ঘনিষ্ঠ কে ছিলেন জানেন? নসলি ওয়াদিয়া, বম্বে ডাইং সংস্থার মালিক। কে এই নসলি ওয়াদিয়া? জিন্নার মেয়ের ছেলে সম্পর্কে জিন্নার নাতি। জিন্না তাকে ত্যায্য কন্যা করেছিল কারণ ভিন্ন ধর্মে বিয়ে করেছিলেন তিনি। তার নাম ছিল ডিনা। দীর্ঘদিন ধরে বিজেপিকে সহায়তা করেছিলেন নসলি ওয়াদিয়া। একটু ইতিহাসগুলো জানুন। বাবরের নাম শুনে রেড়ে করে উঠলেন অগ্রপশ্চাৎ বিবেচনা না করে। এতে আপনাদের দৈন্যতা প্রকাশ পায়, আর কিচ্ছু না। এখন তো মুক্ত চিন্তা এবং সব মত বলার সময়। মুখ্যমন্ত্রী বলেছেন, আমি শুভেন্দুদার বক্তব্যকে সমর্থন করি, শুভেন্দুদার সরকার সফল হোক, এটা আমি চাই। তা আমাদের তথাকথিত বুদ্ধিজীবী কুল বাবরের প্রার্থনা নিয়ে ওই ভদ্রলোকের অপব্যাখ্যা নিয়ে কেন মুখ খুললেন? তারা তো কবি সাহিত্যিক, তারা তো বলবেন আমি কে, আমি কি কবিতা বিশারদ? কিন্তু যে কথাটা বললাম ঠিক বলেছে কিনা আপনারা কমেন্ট বক্সে জানাবেন, ভুল বললেও জানাবেন, সমালোচনা করলেও করবেন। আমি গণতান্ত্রিক পরিসরকে ভীষণ ভীষণ রকম শ্রদ্ধা করি। 1996 সালের 30 মে অটলজির সরকার চলে গেল, 13 দিনের সরকার। সংসদে দাঁড়িয়ে অটলজি কি বলেছিলেন আজও সমান প্রাসঙ্গিক। সত্তা কা খেল তো চলেগা, सरकारें आएगी जाएगी, पार्टियां बनेगी बिगड़ेगी, मगर ये देश तो रहना चाहिए, देश का लोकतंत्र तो अमर रहना चाहिए। সবাই এটা মনে রাখবেন। অমিতাভ দত্ত জনতা দল ইউনাইটেডের রাজ্য সভাপতি, রাজনৈতিক বিশ্লেষক, বাঁকিপুরে বিজেপির পরাজয় নিয়ে তার সঙ্গে কথা বলেছিলাম। শুনে নিন কি বললেন। ছিল না, এখন কি আসছে? এবার আসছে, হ্যাঁ এবার করছে। অমিতাভ দা, বাঁকিপুর কেন্দ্রে বিজেপির এই পরাজয়, এটা অনেকে বলছেন যেভাবে নীতিশ কুমারকে ব্যাকডোর দিয়ে সরিয়ে সম্রাট চৌধুরীকে মুখ্যমন্ত্রী করা হলো, এটা বিহারের মানুষ ভালোভাবে নেয়নি এবং সম্রাট চৌধুরী সেই গ্রহণযোগ্যতাই নেই যেটা নীতিশ কুমারের ছিল। তারই প্রতিফলন ঘটছে বাঁকিপুরে। কি বলবেন? সম্পূর্ণ নয়, নীতিশ কুমারকে ব্যাকডোর দিয়ে কেউ সরায়নি। আমরা যারা জানি তারা জানি যে নীতিশ কুমার শারীরিক মানসিক ভাবে আর রাষ্ট্র পরিচালনায় সক্ষম। হ্যাঁ, এটা আমরা জানি। বিজেপি তার জায়গায় যে মানুষকে নিয়ে এসছে ওখানে তিনি অত্যন্ত তার যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডটা অত্যন্ত খারাপ, ব্যাকগ্রাউন্ডের অশিক্ষিত ব্যাকগ্রাউন্ডের লোক, এবং সরাসরি তিনি যে সমস্ত কথাবার্তা বলেছেন সেগুলো গ্রহণযোগ্য নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাকে তো গ্রহণ করেনি ঠিক কথা। এছাড়া কাস্ট ইকুয়েশনেও যারা আপার কাস্ট ভোটার তারা এখন বিজেপির বিরুদ্ধে বিহারে কয়েকটা গুলি চালানো ইত্যাদি এনকাউন্টারের ঘটনা ঘটেছে। যারা বিহারের রাজনীতির সম্যক আইডিয়া আছে তারা জানেন, তারা দেখছেন যে বিহারে কয়েক মাস ধরে সম্রাট চৌধুরী মুখ্যমন্ত্রী হওয়ার পরে আপার কাস্ট যারা মনে করতো যে তাদের পার্টি বিজেপি, তারা ইনসিকিউর ফিল করছে। তাই জন্য ওখানে নিতিন নবীনের যে সিট, এটা পৈতৃক সিট, সেখানে তার পিতার পরে যখন এসেছিলেন তখন তিনি 84% ভোট পেয়েছিলেন। সেটা এবারে হয়নি এবং আপার কাস্টের মধ্যে রিঅ্যালাইনমেন্ট হচ্ছে। ঘটনা সবসময় প্রশান্ত কিশোরও আপার কাস্টের লোক, যদি উনি তার কাস্ট আইডেন্টিফিকেশন করেন না। তো এই পরিস্থিতিতে বিহারের নির্বাচনটা, বাঁকিপুরের নির্বাচনটা পাথ ব্রেকিং তো বলবো না, নতুন দিগন্তের কথাও বলবো না, তবে এটা নিতিন নবীন, নরেন্দ্রনাথ মোদী এবং অমিত শাহ এদের প্রতি একটা বড় ধাক্কা। এবং আগামী দিনে এটা দেখতে হবে ভারতের সমস্ত জায়গায় বিজেপির ভোট
ভীষণভাবে কমে আসছে। গুজরাটে কমেছে, তারপরে ইয়েতে আপনার মধ্যপ্রদেশে কমেছে, আর এখানে তো অর্ধেক হয়ে গেছে ভোট বাঁকুড়ে। সুতরাং অনেক দিক দিয়ে জেএনজি আন্দোলন আছে, এই ব্যতি রেখে এই জিনিসপত্রের দাম, বেকারত্ব, পেট্রোল ডিজেল নিয়ে যে E20 নিয়ে যে বিরাট একটা জনরোষ তৈরি হয়েছে, এই সমস্ত জিনিসগুলো উঠে আসছে এবং ভারতের আন্তর্জাতিক অবস্থান সাধারণ মানুষের চোখের সামনে তার করুণ দশাটাও ফুটে আসছে। এইগুলো তো একটা নির্দিষ্ট জায়গা। আর নীতিশ কুমারের বুট পড়ার মতো যোগ্যতা বিহারের কোনো নেতারই নেই, এই অর্থে নেই। কারণ নীতিশ কুমার ভারতবর্ষের শেষ সৎ শিক্ষিত সমাজবাদী নেতা। সমাজবাদী সৎ শিক্ষিত নেতা নিশ্চিত হবেন, সমাজবাদী নেতা আমি মনে করছি না তো আর হবার কোনো সুযোগ আছে। সমাজবাদ একটা জীবনশৈলী, একটা দর্শন, সেটা ভারতবর্ষের মানুষ আবার কবে গ্রহণ করবে আমি বলতে পারছি না। থ্যাংক ইউ অমিতাভ দা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত, আনসিন লেখার বিস্তারিত টিপস আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশনও। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।